আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়, ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউয়ের। মধ্যপ্রাচ্যে ৩০০ অধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইসরায়েলের টেক্সটাইল ফ্যাক্টরির রহস্য, ইরানে পারমাণবিক হামলার কাউন্টডাউন শুরু। পশ্চিম তীরে ইসরায়েলের ভূমি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দে জানিয়েছে ১৯টি দেশ। ডিফেন্স স্ট্র্যাটেজিক কমান্ডের হাতেই ভারতের নিউক্লিয়ার পাওয়ার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী বার্তা নিয়ে সামনে এসেছে, যেখানে তারা স্পষ্টভাবেই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধে না জড়ানোর পক্ষে শক্ত অবস্থান ব্যক্ত করেছে এবং ইরান ইস্যুতে সম্পূর্ণভাবে একটি কূটনৈতিক সমাধানের দিকে হাঁটার জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বরাবরই একটি অত্যন্ত জটিল সমীকরণ মেনে চলে, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গ বিশাল বড় কোনো বৈশ্বিক সংকটের জন্ম দিতে পারে। এবং এই মুহূর্তে ইরান ও তার আশেপাশের অঞ্চলগুলোকে কেন্দ্র করে যে এক ধরনের স্নায়ুযুদ্ধ বা নীরব উত্তেজনা বিরাজ করছে, তা যদি কোনো কারণে একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নেয়, তবে তার প্রভাব শুধু ওই নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক নিরাপত্তার উপর এক ভয়াবহ এবং সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা বারবার এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিগত কয়েক দশকে মধ্যপ্রাচ্য অনেকগুলো ধ্বংসাত্মক যুদ্ধ দেখেছে এবং এই যুদ্ধগুলো থেকে কোনো স্থায়ী সমাধান তো আসেইনি, বরং তা সাধারণ মানুষের দুর্ভোগ, চরম মানবিক সংকট এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার মতো মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের যে ইস্যুগুলো নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে টানাপোড়েন চলছে, তা কোনোভাবেই সামরিক আগ্রাসন বা যুদ্ধের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়, বরং আলোচনার টেবিলে বসে পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব বলে ইইউ মনে করে। বিশেষজ্ঞদের মতে ইউরোপীয় ইউনিয়নের এই কূটনৈতিক সমাধানের আহ্বানের পেছনে তাদের নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ গভীরভাবে জড়িত রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে কোনো নতুন সংঘাত শুরু হলে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা ইউরোপের বর্তমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। ইউরোপ যখন শান্তির ডাক দিচ্ছে, ঠিক তখনই এর সম্পূর্ণ বিপরীত একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি সামরিক প্রস্তুতিতে। কারণ সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তাদের ৩ শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা ওই অঞ্চলে নতুন করে এক বিশাল যুদ্ধের শঙ্কাকে উস্কে দিচ্ছে। এবং এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে কেন এত বিপুল সংখ্যক সামরিক বিমান এই অঞ্চলে জড়ো করা হচ্ছে। এর পেছনে মূল কারণ হিসাবে অনেকেই মনে করছেন যে এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার অংশ, যার মাধ্যমে তারা মূলত তাদের আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করতে চাইছে এবং একই সাথে প্রতিপক্ষ দেশগুলিকে একটি প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে যে এই অঞ্চলে যদি কোনো ধরনের অস্থিতিশীলতা বা মার্কিন স্বার্থের ওপর কোনো আঘাত আসে, তবে তার জবাব দিতে পেন্টাগন পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই ৩ শতাধিক যুদ্ধবিমানের বহরে রয়েছে F-16, F-35, লাইটনিং 2 এর মতো 5th জেনারেশন স্টেলথ ফাইটার, F-15 স্ট্রাইক ইগল এবং A-10 থান্ডারবোল্টের মতো অত্যন্ত শক্তিশালী সব অ্যাটাক এয়ারক্রাফট, যা যে কোনো মুহূর্তে যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এবং এই বিপুল সংখ্যক বিমান শুধু একটি নির্দিষ্ট ঘাঁটিতে নয়, বরং কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং আশেপাশের বিভিন্ন দেশের সামরিক বিমান ঘাঁটিগুলোতে সুকৌশলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে খুব দ্রুত রেসপন্স করা যায়। অনেক সামরিক বিশ্লেষক বিশ্লেষণ করে বলছেন যে এই ধরনের ব্যাপক সামরিক সমাবেশ সাধারণত কোনো বড় ধরনের সংঘাতের পূর্বাভাস দেয়।
যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে বারবার বলা হচ্ছে যে এই মোতায়েন শুধুমাত্র রুটিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই করা হয়েছে, তবে বাস্তবে যখন এতগুলো মারণাস্ত্র এক জায়গায় জড়ো হয় তখন একটা ছোট ভুল বোঝাবুঝি বা ক্যালকুলেশনের সামান্য এদিক সেদিক থেকেই বিশাল এক যুদ্ধের সূত্রপাত হতে পারে, যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় মিসক্যালকুলেশন। ইসরায়েলের তথাকথিত টেক্সটাইল ফ্যাক্টরি রহস্য, যাকে অনেকেই ইরানের ওপর সম্ভাব্য পারমাণবিক হামলার কাউন্টডাউন শুরু হিসেবে বিবেচনা করছেন, এবং এই বিষয়টি সত্যি বলতে কি যে কোনো হলিউড স্পাই থ্রিলার মুভিকেও হার মানাবে। আপনারা যারা প্রতিরক্ষা এবং বৈশ্বিক ইন্টেলিজেন্স নিয়ে খোঁজ রাখেন তারা হয়তো অনেকেই জানেন যে ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে আন্তর্জাতিক মহলে এটা ওপেন সিক্রেট যে ইসরায়েলের নেগেভ মরুভূমির গভীরে ডিমোনা নামক স্থানে অবস্থিত যেই স্থাপনাটিকে তারা দশকের পর দশক ধরে একটি সাধারণ টেক্সটাইল ফ্যাক্টরি বা কৃষি গবেষণাগার হিসেবে দাবি করে আসছে, সেটি মূলত তাদের অত্যন্ত গোপনীয় এবং শক্তিশালী পারমাণবিক চুল্লি। সম্প্রতি স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে এই তথাকথিত টেক্সটাইল ফ্যাক্টরির আশেপাশে নতুন করে ব্যাপক কনস্ট্রাকশন এবং সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর। এবং এই তৎপরতা এমন একটা সময়ে বৃদ্ধি পেয়েছে যখন ইরানের নিজস্ব পারমাণবিক কর্মসূচি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে পশ্চিমা মিডিয়াগুলো দাবি করছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল তাদের এই নীরব কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বজায় রেখেই মূলত ভেতরে ভেতরে বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এবং অনেকেই একে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একটি প্রি-এম্পটি স্ট্রাইক বা আগাম হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় যে ইসরায়েল এর আগেও ১৯৮১ সালে ইরাকের ওস্ট্রিক পারমাণবিক চুল্লিতে এবং ২০০৭ সালে সিরিয়ার একটি গোপন স্থাপনায় হঠাৎ করে বিমান হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছিল। পশ্চিম তীরে ইসরায়েলের ভূমি সম্প্রসারণ বা নতুন করে বসতি স্থাপনের যে পরিকল্পনা, তার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ১৯টি ক্ষমতাধর দেশ, যা আন্তর্জাতিক কূটনীতিতে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের চাপ হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের এই অঞ্চলগুলোকে দখলকৃত বা অকুপাইড টেরিটরি হিসেবে বিবেচনা করা হয়, এবং সেখানে নতুন করে কোনো দেশের সাধারণ নাগরিকদের জন্য স্থায়ী বসতি নির্মাণ করা সম্পূর্ণভাবে জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের বিভিন্ন রেজলিউশনের পরিপন্থী। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল সরকার সম্প্রতি ওই এলাকায় তাদের বসতি সম্প্রসারণের জন্য নতুন করে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ এবং অবকাঠামো নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বিশ্ব নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ মোট ১৯টি দেশ একটি যৌথ বিবৃতি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার সব ধরনের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে, এবং বহুল আলোচিত টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধানের যে স্বপ্ন আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে দেখে আসছে তাকে প্রায় অসম্ভব করে তুলছে। এই দেশগুলো তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় উল্লেখ করেছে যে ভূমি সম্প্রসারণের এই নীতি শুধু যে অবৈধ তাই নয়, বরং এটি ওই অঞ্চলে বসবাসরত সাধারণ ফিলিস্তিনিদের মানবাধিকার ক্ষুণ্ণ করছে, তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় অর্থনীতিকে চরমভাবে পঙ্গু করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ১৯টি দেশের এই সম্মিলিত নিন্দা শুধুমাত্র একটি কাগজে বিবৃতি নয়, বরং এটি ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের একটি প্রচ্ছন্ন সতর্কবার্তাও বটে। দক্ষিণ এশিয়ার দিকে তাকাবো, কারণ ভারতের জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশল নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত সম্প্রতি খবরের শিরোনাম হয়েছে, আর তা হল এখন থেকে ডিফেন্স স্ট্র্যাটেজিক কমান্ডের হাতেই ন্যস্ত থাকছে ভারতের সম্পূর্ণ নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। আপনারা যারা সামরিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে একটি দেশের পারমাণবিক সক্ষমতা থাকাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেই অকল্পনীয় ধ্বংসাত্মক শক্তিকে কে, কখন এবং কিভাবে নিয়ন্ত্রণ করবে তার একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত সুরক্ষিত কমান্ড চেন থাকা। ভারত, যারা নিজেদের একটি উদীয়মান বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং যাদের দুই পাশে দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তাদের জন্য এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটি কতটা সংবেদনশীল তা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
ভারতের নো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার যে নীতি রয়েছে সেই নীতির সাথে সামঞ্জস্য রেখেই তাদের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বা এসএফসিকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, যাতে দেশের স্থল, আকাশ এবং নৌ এই ৩ মাধ্যম থেকেই, অর্থাৎ যাকে সামরিক পরিভাষায় নিউক্লিয়ার ট্রায়াড বলা হয়, সেখান থেকে যে কোনো চরম পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় এবং চূড়ান্ত সমন্বিত ব্যবস্থা থাকে। এই স্ট্র্যাটেজিক কমান্ডের অধীনে ভারতের অগ্নি সিরিজের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে আকাশে মিরাজ বা সুখোইয়ের মতো ফাইটার জেট এবং সমুদ্রে অরিহন্ত ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিনগুলোর পুরো সিস্টেমটি একটি অত্যন্ত সুরক্ষিত এবং হ্যাকিং প্রুফ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে, যা সরাসরি দেশের সর্বোচ্চ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের নির্দেশনায় কাজ করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ডিফেন্স স্ট্র্যাটেজিক কমান্ডের আধুনিকায়ন এবং সেন্ট্রালাইজেশনের মাধ্যমে ভারত মূলত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের সাইবার যুদ্ধ বা স্পেস ওয়ারফেয়ারের মতো আধুনিক চ্যালেঞ্জগুলোর সাথে মানানসই করে তুলছে।